আসসালামু আলাইকুম। গতকালকে ভারতের একজন সৈন্য বা বিএসএফ এর একজন সৈনিক যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশে একজন কৃষককে ধরার জন্য আসছেন, ওই তার যে আগ্রাসন ওইটা রুখে দিয়েছেন আমাদের একজন বীর যোদ্ধা বা বীর সৈনিক। তিনি এখানে খুবই প্রশংসার দাবিদার, কেননা একজন বাংলাদেশী হিসাবে আমাদের এটা গর্ব করা উচিত। যতই শক্তিশালী রাষ্ট্র হও তোমরা বা যতই যা হও, কিন্তু আমরাও আমাদের দেশপ্রেমে বলীয়ান হয়, এখানে আমরাও খুবই সাহসী ভূমিকা পালন করতে পারি। এই বিষয়টা আমাদের বিএসএফ সৈন্য বা আমাদের বিজিবি সৈন্য তিনি এটা দেখিয়েছেন এবং বিএসএফদেরকে বুঝিয়ে দিয়েছেন। কেননা বিগত অনেক বছর যাবতই এরকম দৃশ্য আমরা দেখিনি, কিন্তু সাম্প্রতিক সময়ে দু একটা ঘটনা এরকম ঘটতেছে, যেটা আমাদের পক্ষ থেকে আমাদের সৈন্যদেরকে প্রশংসার দাবিদার বা প্রশংসা করা উচিত এবং আমরা এই বিষয় নিয়ে গর্ববোধ করা উচিত। কিন্তু এর সাথেও এই বিষয়টাও আমাদের মনে রাখা উচিত যেই ভারতীয় সৈন্যরা বা বিএসএফ সৈন্যরা সেখানে এতদিন পর্যন্ত বাঘের মতো গর্জন দিত, সেখানে তারা আজকে কেন বিড়ালের মতো মেয় মেয় করতেছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। কেননা যে কোনো কিছু সহজে ঘটলে সেখানেই প্রশ্নবিদ্ধ বা সন্দেহ জাগে। আর এই ক্ষেত্রে আমার নিজস্ব মতামত বা আমার নিজের যতটুকু চিন্তা ভাবনা, সে থেকে আমি হয়তো বলতে পারি যে হয়তো বিএসএফ বা ভারত চাচ্ছে না যে পাকিস্তান সীমান্তে তাদের যে সংঘাতময় ভাব, এরকম সংঘাতময় ভাব বাংলাদেশ সীমান্তে সৃষ্টি হোক। যদি এরকম হয় তাহলে পাকিস্তানের সাথে তাদের সংঘাত বাঁধলে সেক্ষেত্রে বাংলাদেশের সাথেও যদি তাদের সংঘাতময় একটা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে তাদের সৈন্যদেরকে দুই ভাগে ভাগ করে পাকিস্তান সীমান্ত এবং বাংলাদেশ সীমান্ত, এই দুই সীমান্তে রাখতে হবে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ হবে এবং তাদের শক্তি হ্রাস পাবে। এই জন্য হয়তো ভারত ইচ্ছা করে এখানে বা ভারতের সৈন্যরা ইচ্ছা করে এখানে নতজানু হয়েছে, অর্থাৎ বিড়ালের মতো মেয় মেয় করে গিয়েছে। এখন যেটাই হোক, কিন্তু তারা তো আমাদের সৈন্যদের সামনে মেয় মেয় করে গেছে বা আমাদের সৈন্যদের পা ধরে গেছে, এটাই আমাদের আসলে অনেক কিছু। আসলে পিছনের ঘটনা যতই যা কিছু থাকুক, কেননা আমরা বাঙালিরা আসলে মানে পিছনের ঘটনা ভাবতেছি, চিন্তা করি না, কিন্তু আমরা শুধু সামনে যেটা ঘটে ওইটা নিয়ে আমরা কথা বলি বা ওইটাই নিয়ে আমরা আনন্দিত হই। সেক্ষেত্রে সামনে যদি আমাদের ছোট ইস্যু থাকে, পিছনে যদি বড় ইস্যু ধামাচাপা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করার থাকে না। কেননা আমরা দেখছি যখন বাংলাদেশের রোহিঙ্গাদেরকে আনা হয়, তখন আমাদের মানে যে ভাইরা আছেন বা আমাদের যেই বাঙালি ভাইরা আছেন, বিশেষ করে হুজুর কোয়ালিটির যারা, তারা অতি আবেগে উদ্দোলিত হয়েছেন। কেউ কেউ রোহিঙ্গাদেরকে নিজেদের সব কিছু দিতে গেছেন, কেউ কেউ আবার ওই রোহিঙ্গা যুবতী মেয়েদেরকে আবার বিবাহ সাথে সাথে করে ফেলছেন, এরকম ঘটনাও ঘটছে। কিন্তু আজকে আমরা 4-5 বছরের মাথায় এসে দেখি কি রোহিঙ্গারা বাংলাদেশের গলার কাটা। এখন হ্যাঁ, অনেকে এনে হয়তো শেখ হাসিনাকে দোষ দিবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু হ্যাঁ, দোষ যাকে দেন, কিন্তু আসলে মূল সমস্যা কিন্তু আমাদের দেশে রয়ে গেছে। কেননা এই যে রোহিঙ্গাদেরকে যখন বাংলাদেশে পাঠানো হয়, তখন আমাদের একজন প্রিন্সিপাল তিনি লিখেছিলেন তার ফেসবুক পেজে, তখন তিনি লিখেছেন বিশেষ করে এটা তুরস্কের উদ্দেশ্যে। কেননা রোহিঙ্গাদেরকে যখন পাঠানো হয়, তুরস্কে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম রোহিঙ্গাদের জন্য 3 জাহাজ আপনার ত্রাণ পাঠিয়েছেন। তখন আমাদের প্রিন্সিপাল সাহেব বা অধ্যক্ষ সাহেব তখন এই কথাটা লিখেছিলেন যে সাময়িকভাবে বাহাবা সবাই নেবে, কিন্তু মূল সমস্যা কিন্তু এখানেই থাইকে যাবে। আসলে আজকে 5 থেকে 6 বছর পরে আমি প্রিন্সিপাল স্যার ওই কথাটা দেখে আসলে এখনও অনুভব করি বা ভাবি যে আসলে কথা কিন্তু ঠিক। তাই আজকে এই যে একজন বিএসএফ সদস্য বাংলাদেশের সৈন্যদেরকে পায়ে ধরে যদি এখান থেকে যদি ফেরত যায়, সেক্ষেত্রে আমরা সবাই ওই আমাদের বিএসএফ সৈন্য আমাদের বিজিবির সৈন্যকে সেখানে তাদেরকে আমরা বাহাবা দিচ্ছি, কিন্তু এর পিছনের ঘটনা হয়তো অন্য কিছু হইতে পারে। এখন এর প্রতিশোধ কিন্তু ভারত হয়তো নিতে চাইবে, আবার হয়তো বা আমাদের সরকার হয়তো বা নতজানু হইয়া, বলা যায় আর কি, নতজানু হইয়া যেন যাতে অন্য কোনো সমস্যা না হোক এই বিষয়টা হ্যান্ডেল করতে চাইতেছেন। কেননা আমরা শুনেছি যে 2-1 দিনের ভিতরে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল যাবে আপনার এই যে ইন্ডিয়াতে, সেখানে দ্বিপাক্ষিক বৈঠক হবে হয়তো, বা সেখানে ভারত যাতে আমাদেরকে বা আমাদের সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে মেনে নেয়, হয়তো এই বিষয়টা নিয়ে তারা হয়তো আলোচনা করতে চাইবেন। আর এই জন্য ভারতকে খুশি রাখার জন্য হয়তো বা আমাদের সরকার
আজকে যে চিন্ময় কৃষ্ণ প্রভু ইসকন নেতা, তাকে কিন্তু জামিনে মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কেন তাকে জামিনে মুক্তি দিল? তাকে তো মানে তার জন্য এত কিছু হইল, তখন তো তাকে জামিন দেওয়া হইল না। অর্থাৎ এটা কি আসলে মানে হাইকোর্ট থেকে বা স্বাধীনভাবে কি হাইকোর্ট বা আমাদের বিচার বিভাগ কি স্বাধীনভাবে তাকে জামিন দিয়েছে, নাকি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তার চাপে এই যে বিচার বিভাগ তাকে জামিন দিয়েছে? সেটা আসলে এখানে একটু প্রশ্নবিদ্ধ মনে হয়। আর এই যে বিএসএফ সৈন্য বাংলাদেশে এসে বাংলাদেশি যে সৈনিকের বা বাংলাদেশিদের পা ধরে গেছেন, এটাতে আসলে আমরা গর্বিত। কেননা এরকম ঘটনা আমরা অনেকদিন পরে দেখেছি। কেননা আমরা সবসময় দেখতাম তারা শুধু আমাদের সৈন্যদেরকে মারে বা আমাদের এখানে আমাদের জনগণকে মারে এবং ধরে নিয়ে যায়। আমরা এখানে সীমান্তে ফেলানি হত্যার ঘটনাও দেখেছি। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি, সাক্ষী আমরা। তাই এরকম ছোট হোক বড় হোক, আমরা তো তাদেরকে নতজানু করতে পেরেছি, এই জন্য আসলে আমরা গর্বিত। আর সর্বশেষ আমাদের সবারই চোখ কান খোলা রাখা উচিত, যেহেতু ভারত এবং পাকিস্তানের ভিতরে একটা সংঘাত ভাব, এই সংঘাত ভাবটা যাতে আমাদের মানে সীমান্তে না আসে, এই বিষয়টা আমাদের মানে সাধারণভাবে চেষ্টা করা উচিত, বা আমাদের মন দিয়ে এই বিষয়টা চেষ্টা করা উচিত। তো আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, এবং আমাদের সৈন্যরা এইভাবে তাদের মাতৃভূমিকে রক্ষা করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের এই যে লাইভ অনুষ্ঠান বা ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।